অতি সম্প্রতি সময়ে কানাডাতে ফ্যামিলি সহ আসার জন্যে সবচেয়ে আলোচিত সমালোচিত এবং অত্যন্ত আগ্রহান্বিত বিশেষ করে গার্ডিয়ানদের জন্যে বা গার্ডিয়ানদের পক্ষ থেকে যে ভিসার ক্যাটাগরি সেটা হচ্ছে স্কুলিং ভিসা। আমাদের এই চ্যানেলে আমরা স্কুলিং ভিসা নিয়ে খুব বেশি কথা বলি না, আপনাদেরকে প্রলুব্ধ করি না। রিসেন্ট যে কানাডার নতুন পলিসি, সেই পলিসি প্রবর্তিত হওয়ার পরে, কার্যকরী হওয়ার পর থেকে স্কুলিং ভিসায় যারা আসতেছিলেন বা আসার বিভিন্ন ধরনের প্ল্যান করতেছিলেন তাদের অবস্থাটা কী হবে, এটি মূলত আজকের আলোচ্য বিষয়। অবশ্যই স্কুলিং ভিসা নিয়ে যারা আসতে চান তারা ব্যাপকভাবে এখানে প্রভাবিত হবেন এবং স্কুলিং ভিসার যে কয়েকটা সুবিধা ছিল সেই সুবিধাগুলো কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে এই নতুন পরিবর্তিত পলিসির কারণে। এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যা করব। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, শুধুমাত্র এজেন্সির কথায় প্রলুব্ধ হয়ে স্কুলিং ভিসা নিয়ে মাতামাতি করবেন না। তো পুরো বিষয়টি আপনাদেরকে একটু ভেঙে বলাটাই মূলত আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য। সময় যদি বেশি লাগে অনেকের জন্য মনে হয়, তারপরে সময় নিয়ে শুনবেন, কারণ এগুলো আপনাদেরকে রিয়াল ঘটনাগুলো আপনাদের সামনে উন্মোচিত করবে। প্রকৃতপক্ষে কানাডাতে স্কুলিং ভিসা নামে কোনো ভিসার আলাদা কোনো ক্যাটাগরি নেই। এটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়। এটা আপনারা জানেন, যারা একদম রিয়াল ইউটিউবার বা ইউটিউবে যারা প্রকৃতপক্ষে আসল ঘটনাগুলো আলোচনা করে থাকেন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করে থাকেন, আমরা জানি। আমরাও সেগুলো বিষয় বলে থাকি যে কানাডাতে অ্যাকচুয়ালি স্কুলিং ভিসা নামে আলাদা কোনো ভিসা কোনো সিস্টেমই নেই। এখানে জাস্ট বিষয়টা হলো আপনার এখানে পোস্ট সেকেন্ডারি যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলোর আগে, অর্থাৎ বিলো 18 বা বিলো 19 এই এজ পর্যন্ত যে এডুকেশনগুলো, সেগুলোকে মূলত মাইনরদের এডুকেশন সিস্টেম বলা হয়। এই মাইনরদের এডুকেশনের জন্যে তারা যদি কানাডাতে আসতে চায় তাহলে আইদার তাদের জন্য একজন কাস্টোডিয়ান থাকতে হবে কানাডাতে, অথবা তাদের বাবা অথবা মা যে কোনো একজন লিগ্যাল গার্ডিয়ান তার সাথে এখানে আসতে হবে, যাতে করে সে যে আন্ডারেজে রয়েছে তাকে সাপোর্ট দেওয়া যায়। তো এই সিস্টেমটাকেই বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন এজেন্সি তারা ব্যবসার স্বার্থে স্কুলিং ভিসা দিয়ে আপনার নাম দিয়ে তারা ভিসার কাজগুলো করে যাচ্ছিল, এখনও করতেছেন। এবং পরবর্তী সময়ে প্রচুর এজেন্সি রয়েছে, তারা সবাই ওই একই স্লোগান দিয়ে শুরু করলেন স্কুলিং ভিসা স্কুলিং ভিসা স্কুলিং ভিসা। কিন্তু প্রকৃতপক্ষে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে আলাদা করে এই ধরনের কোনো প্রোগ্রাম নেই। জাস্ট এইটা প্রোগ্রামটা হচ্ছে মাইনর চিলড্রেনদের জন্য, অর্থাৎ মাইনর চিলড্রেনদেরকে এডুকেশন দেওয়ার জন্য কানাডার যে সিস্টেম সেটাকে তারা এখানে স্কুলিং ভিসা নামে চালিয়ে দিচ্ছেন। ওকে, এই সিস্টেম বা এটা খুব আহামরি অপরাধের কোনো বিষয় ঘটে নাই, আপনাদের অ্যাট এ গ্যালেন্সি বোঝানোর জন্যই তারা আপনার এই পদ্ধতিটি গ্রহণ করেছে। তো সব কিছু ঠিক আছে। এখানে সবাই এখানে আকৃষ্ট হন এই কারণে যে এই ভিসাতে আসতে গেলে আইএলটিএসের প্রয়োজন হয় না, বাচ্চাদেরও প্রয়োজন হয় না, মা বাবারও প্রয়োজন হয় না। তো এই বিষয়টিকে অনেকে সুযোগ হিসেবে নিতে চান যে এই ক্যাটাগরিতে আপনারা কানাডাতে আসবেন। তো এই ক্ষেত্রে এটা অবশ্যই বাস্তব যে এখানে আপনার যারা মাইনর চিলড্রেন তাদের কোর্সগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইএলটিএসের প্রয়োজন হয় না, এই কথাটা ঠিক আছে। তো এখন মাইনর চিলড্রেনদের সাথে তার যে প্যারেন্ট যারা আসতেন কানাডাতে, তারা এখানে ভাবতেন যে কানাডাতে আসার পরে তারা এখানে জব করবেন, তারা কোনো একটা পিআর প্রোগ্রামে আবেদন করবেন। তো এরপরে তারা আজীবনের জন্য বা পরবর্তীতে পিআর হোল্ডার হয়ে যাবেন, সিটিজেন হবেন, পাসপোর্ট হোল্ডার হবেন। এ ধরনের একটা ড্রিম নিয়ে মূলত আপনারা এখানে কানাডাতে আসেন এবং বিভিন্ন এজেন্সি যারা আপনাদেরকে স্বপ্ন দেখায় তারাও এই ড্রিমগুলোই ব্যাখ্যা করে থাকে। তো এই বিষয়টি একটু খোলসা করতে চাই। অনেক সঙ্গে অনেক কথা বলে ফেললাম, এখানে খোলসা করব যেভাবে সে বিষয়গুলোতে আসতেছি। তো তার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। কানাডার গভর্নমেন্ট যে সিস্টেম তাদের আলোকে অ্যাকচুয়ালি মাইনর চিলড্রেন কারা। Each province and territory decide the age when a person becomes an adult. This known as the age of majority. A person under the age of majority is a minor child. তো এখানে মাইনর চাইল্ডের সংখ্যা কিন্তু কানাডার সকল প্রভিন্সে একই রকম না। এখানে আপনাদের সামনে তুলে ধরেছি যে কানাডার কোন কোন প্রভিন্সে আপনার মেজরিটি এজ 18 থেকে এবং কোন কোন প্রভিন্সে মেজরিটি এজ 19 বছর বয়স থেকে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অ্যালবার্টা, ম্যানিটোবা, অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কুইবেক, সাসকাচুয়ান। এখানে আপনার মেজরিটি এজ শুরু হয় 18 বছর বয়সের পর থেকে। আবার ব্রিটিশ কলাম্বিয়া, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নর্থ ওয়েস্ট টেরিটরিজ, নোভা স্কোশিয়া, নুনাভুত এবং ইউকুন, এগুলোতে আপনার মেজরিটি এজ শুরু হয় 19 বছর বয়স থেকে।
তো এখানে যে প্রভিন্সগুলো দেখতে পাচ্ছেন এই প্রভিন্সগুলোতে আসতে চাইলে যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জের নিচের কোনো ক্লাসে কেউ যদি এখানে আসতে চায় তাহলে তাকে মাইনর চাইল্ড হিসেবে কাউন্ট করা হবে এবং সেক্ষেত্রে তার এখানে যে রিকোয়ারমেন্ট সেটা এখানে আর্টিকেলেন্সে আপনাদের সামনে তুলে ধরেছি। ক্যারিং ফর এ মাইনর চাইল্ড ইন কানাডা দি প্যারেন্টস অর লিগ্যাল গার্ডিয়ান মাস্ট প্রুভ the minor child will have the care and support they need during the stay in Canada. Minor child under the age of 70 must either come with their parent or legal guardian or have a custodian in Canada. A custodian is a responsible adult who is a Canadian citizen or permanent resident who will take care of and support the minor child. A custodian is optional for minors 17 years or of age and older. তো এখানে যদি কোনো বাচ্চার এখানে ধরেন যে 18 বা 19 যে রেঞ্জটা আপনি দেখলেন তার নিচে হয় তাহলে তারা যদি কানাডাতে আসেন তাহলে তারা সিঙ্গেল হিসেবে আসতে পারবেন না। সেক্ষেত্রে আইদার তাকে কোনো একজন কাস্টোডিয়ান কানাডাতে ঠিক করতে হবে যে কাস্টোডিয়ান কোনো কানাডার একজন সিটিজেন হবেন অথবা পিআর হোল্ডার হবেন, এই ধরনের কোনো ব্যক্তিকে কাস্টোডিয়ান হিসেবে আপনাকে নিয়োগ দিতে হবে, তার সাথে আপনার এগ্রিমেন্ট হবে অথবা আপনাদেরকে এখানে কানাডাতে আসতে হবে কী হিসেবে আপনার প্যারেন্ট হিসেবে বা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে আসতে হবে। তো এই যে আপনাদের আসার যে একটি বাধ্যবাধকতা সেটাকে অনেকে একটি সুযোগ হিসেবে নিতে চেয়েছেন যে হ্যাঁ এই সুযোগে তো আমরা কানাডাতে যেতে পারবো, বাচ্চার সাথে ফুল ফ্যামিলি সেখানে থাকবো, সেটেল হব, পিআর হোল্ডার হব, সিটিজেন হব, এই ধরনের স্বপ্নগুলো আপনারা দেখে থাকেন। হাউ টু অ্যাপয়েন্ট এ কাস্টোডিয়ান, এখানে কাস্টোডিয়ান কীভাবে অ্যাপয়েন্ট করতে হয় সেটা একটা সিস্টেম এখানে আর্টিকেলে তুলে ধরা হয়েছে। টু অ্যাপয়েন্ট এ কাস্টোডিয়ান এখানে আপনাকে একটি ফর্ম ফিল আউট করতে হয়। এখানে প্রথম 2টি পেজ থাকে মূলত এখানে। দি ফার্স্ট পেজ নিড টু বি সাইন্ড বাই দি কাস্টোডিয়ান অ্যান্ড নোটারাইজড ইন কানাডা। দি সেকেন্ড পেজ নিড টু বি সাইন্ড বাই দি প্যারেন্টস অর লিগ্যাল গার্ডিয়ান অফ দি মাইনর চাইল্ড অ্যান্ড নোটারাইজড ইন দেয়ার হোম কান্ট্রি। তো এখানে প্রকৃতপক্ষে যদি মাইনর চাইল্ডরা কানাডাতে আসতে চায় তাহলে তাদের যে সিস্টেম সেটা আর্টিকেলেন্সে তুলে ধরলাম। এবার আপনাদের সামনে বাস্তবতা বা রিয়ালিটির আলোকে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো একটু আলোচনা করব। এখানে প্রথমে আলোচনা হলো যে আপনি আপনার বাচ্চাদের সাথে কানাডাতে আসবেন, ওই যে অ্যাকম্পানিং প্যারেন্ট হিসেবে এসে আপনি কি থেকে যেতে পারবেন, আপনি এখানে জব করতে পারবেন, এই বিষয়টি এবার একটু ভেঙে বলি। বিষয় হলো যে আপনার চিলড্রেন এখানে স্টুডেন্ট হিসেবে আসতেছেন, কিন্তু আপনি তার সাথে আসতেছেন কিভাবে? আপনি একজন ভিজিটর হিসেবে কানাডাতে আসতেছেন। আপনারা জানেন যে 2025 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত গভর্নমেন্টের একটি সিস্টেম করা ছিল যেটি রদ করা হয়েছে 28শে আগস্টে, অর্থাৎ 6 মাস আগে যেটা ক্লোজ করা হলো, যেটা আমরা একটু আলোচনা করেছি বিশদভাবে। সেটা হচ্ছে যে কানাডাতে কেউ ভিজিটর হিসেবে এসে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে ইনসাইড কানাডা থেকে। আপনার 28শে আগস্ট অলরেডি পার হয়ে গেছে, যেটা সময়টা ছিল আরও 6 মাস, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অলরেডি সেই সময়টি পার হয়ে গেছে। এখন আপনারা যারা কানাডাতে আপনার বেবিদের সাথে বাচ্চাদের সাথে কানাডাতে আসবেন এই স্কুলিং ভিসা নিয়ে বা মাইনর চিলড্রেনদের যে ভিসা সেটা নিয়ে যারা কানাডাতে আসবেন তাদের আসলে কি ঘটবে, তারা এখন কিভাবে এই প্রসেসগুলো করবেন। আগে ইউজুয়ালি এজেন্সি বা যারা স্টুডেন্টের যারা কাউন্সেলিং করেন বা প্রসেসিং করেন রিয়াল ওয়েতেই করেন, অ্যাকচুয়াল সার্ভিসই দেন, তারা যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে থাকেন সেটা হলো আপনি বাচ্চাদের সাথে যাবেন, গিয়ে আপনি সেখানে কাজ খুঁজবেন, তারা আপনাকে কাজ দিবে বা তারা এই ব্যাপারে আপনাকে হেল্প করবে। তো আগে যেহেতু ভিজিটর থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার সুযোগটা ছিল, এখন কিন্তু আপনি আর কখনোভাবেই ভিজিটর হিসেবে এসে ইনসাইড কানাডা থেকে জবের জন্য আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে আপনার যে একটা প্রতিবন্ধকতা বা একটা ঝামেলা আছে সে বিষয়টা আমি আরও খোলাসা করতেছি। সেটা হলো যে আপনি কানাডাতে আসবেন, বাচ্চাকে নিয়ে এসে ভিজিটর হিসেবে এখানে আসলেন, আসার পরে আপনি জব খুঁজতেছেন, জব খোঁজার পরে আপনি অ্যাকচুয়ালি সেই জবের আবেদনটা ইনসাইড কানাডা থেকে করতে পারবেন না। তো এর ফলে কী হবে, ইনসাইড কানাডা থেকে যেহেতু আবেদন করতে পারবেন না, তার মানে আপনাকে ভিজিটর হিসেবে থাকতে হবে। মাসের পর মাস আপনি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আর্টিকেলেন্সে থাকতে পারবেন। এবার আপনি হিসাব করে দেখুন যে আপনার বাচ্চার টিউশন ফি, তার অ্যাকোমোডেশন খরচ, এরপরে আপনি এখানে ভিজিটর হিসেবে যদি থাকেন, ভিজিটর ভিসা নিয়ে থাকাকালীন আপনি কোনো ধরনের জব করতে পারবেন না লিগ্যাল ওয়েতে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো মাইনর চিলড্রেনদের স্টাডি পারমিট কিন্তু 1 বছরের জন্য দেওয়া হয়। অর্থাৎ যেমন কেউ যদি ব্যাচেলর প্রোগ্রামে আসে বা আন্ডারগ্রেড প্রোগ্রামে আসে, তার স্টাডি পারমিটের মেয়াদ থাকে 4 বছর, অর্থাৎ ওয়ান শটে 4 বছর ধরে কানাডাতে আর্টিকেলেন্সে স্টে করতে পারতেছে যদি তার পাসপোর্টের মেয়াদটা 4 বছর থাকে তাহলে। কিন্তু মাইনর চিলড্রেনদের স্টাডি পারমিটের মেয়াদ থাকে মাত্র 1 বছর।
তো আপনি মাইনর চিলড্রেনকে নিয়ে আসলেন, প্রত্যেক বছরই কিন্তু তার স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। এখন এখানে আপনি ভিজিটর হিসেবে তার সাথে আসতেছেন, এসে কোনো কারণে আপনি যদি এখানে কাজ করা শুরু করে দেন, বা আপনার স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায়, আপনার ব্যাংক ব্যালেন্স যদি কমে যায়, তো প্রতি বছরই তো আপনার শো করতে হবে এই বিষয়গুলো। আপনি কানাডাতে মাসের পর মাস পড়ে আছেন, আপনার দেশে আপনার ব্যবসা বাণিজ্য সব রেখে চলে এসেছেন, কাজও করতে পারতেছেন। এবার আপনার অবস্থাটা কী হবে? আপনি এবার একটু চিন্তা ভাবনা করে দেখুন যে তখন আপনার অবস্থাটা কী হবে। অবশ্যই খুব খারাপ একটা অবস্থা হবে, এবং এখানে একদম বসে থেকে খেলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়, সে বিষয়টি বা সেই কথাটি আপনারা জেনেছেন বা শুনেছেন। সুতরাং আপনি যদি এই স্কুলিং ভিসা বলি বা মাইনর চিলড্রেনদের সাথে আসার প্ল্যান করেন, তাহলে এই বিষয়টি আপনাকে এখনই সাবধান হতে হবে। আগে যেহেতু গভর্নমেন্ট সুযোগ দিয়েছিল ইনসাইড কানাডা থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার, এই জন্য অনেক গার্ডিয়ানরা চেষ্টা করেছেন, অনেকেই পেরেছেন, সবাই পারেন নাই, যে কানাডাতে এসে তার ভিজিটর ভিসাটাকে কনভার্ট করে নতুন করে কানাডাতে লিভ না নিয়ে সাথে সাথে সেটা কনভার্ট করে তারা অনেকেই টিকে যেতে পেরেছেন। সেই সুযোগটা ছিল। এখন যেহেতু সেই সুযোগটি নেই, এখন আপনার কীভাবে এই বিষয়টিকে অ্যাডজাস্ট করতে হবে? যারা অলরেডি চেষ্টা করতেছেন, পাইপলাইনে রয়েছেন, তারা এখন কি করতে পারেন? তো তারা তো অ্যাকচুয়ালি ভিজিটর হিসেবে আসবেন, তার বাচ্চা সহ এখানে কানাডাতে আসবেন। এসে তিনি যদি কোনো একটি জব ম্যানেজ করতে পারেন, জব অফার পান, এলএমআই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট পান, সেটা সহ যদি জবে আবেদন করতে চান, তাহলে তাকে অবশ্যই কানাডার বর্ডার লিভ নিতে হবে। আপনি যখন কানাডা বর্ডার লিভ নিয়ে আপনি আপনার দেশে এসে আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, অলরেডি তো আপনার সকল ফাইল কানাডা গভর্নমেন্টের কাছে আছে। তো এই ওয়ার্ক পারমিটের জন্য যখন আউটসাইড কানাডা থেকে আবেদন করবেন, তখন আপনার এখানে রিফিউজাল হওয়ার পসিবিলিটিও 60%। কী জন্যে? আপনি অলরেডি ভিজিটর হিসেবে আবেদন করেছেন, চিলড্রেনের সাথে গেছেন, তখন কানাডার ভিসা অফিসার মনে করতে পারে যে এখানে অ্যাকচুয়ালি আপনি কানাডাতে এখানে থেকে যাওয়ার জন্য একটা প্ল্যান করতেছেন, এবং অলরেডি আপনার ইন্টেনশনটাকে নিয়ে তারা এখানে প্রশ্ন তুলবে। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই কম। তো আলটিমেটলি দেখা গেল বাচ্চাকে 1 বছর 2 বছর পড়াশোনা করার পরে তখন আপনাকে সেই বাচ্চাকে আবার আপনার দেশে ফেরত আনতে হবে। আর যদি মনে করেন যে না, ওখানে যাব একবার ঘটিবাটি নিয়ে রিফিউজি ক্লেম করব, রিফিউজি ক্লেম করতে পারেন, যদি সেটাও আবার অফিসার যদি অ্যাকসেপ্ট করে, সেটা আমলে নেয়, হিয়ারিংয়ের জন্য তারা এই বিষয়টি অ্যাকসেপ্ট করে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এবং হিয়ারিংয়ে কিন্তু সবগুলো কেসই উইনিং করবে বা উইন করবে তা কিন্তু না। এখানে প্রচুর পরিমাণে যেহেতু রিফিউজি ক্লেম হচ্ছে কানাডাতে, সুতরাং এখানে সব কেস এখানে টিকবে না। অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে যে আপনার দেশে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনার সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আপনি এখানে থেকে যেতে চাচ্ছেন। সেই গ্রাউন্ডগুলো যদি আপনি প্রুভ করতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি স্কুলিং ভিসার নাম করে এখানে এসে আপনি নতুন হুটহাট এখানে ওয়ার্ক পারমিট কনভার্ট হবেন, এই স্বপ্ন কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এই সুযোগ কিন্তু আপনার নতুন পলিসির কারণে আর থাকতেছে না। এখন আপনারা কি করতে পারেন? এই এত সমস্যার মধ্যে আপনাদেরকে অল্টারনেটিভ কিছু পরামর্শ দিতে পারি। সেক্ষেত্রে হলো যে আপনার বয়স যত বেশি হোক বা কম হোক, আপনি নিজে যদি আইএলটিএস করতে পারেন, আপনার আইএলটিএস স্কোর যদি ভালো উঠাইতে পারেন, কানাডাতে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা কোনো একটা মাস্টার্স প্রোগ্রামে আপনি নিজেই একজন আবেদনকারী হতে পারেন। এই মুহূর্তে কিন্তু কানাডাতে স্টুডেন্ট ভিসার রেশিও ভালো, আলহামদুলিল্লাহ। রিসেন্ট যে রিপোর্ট, তাতে সময়ও কম লাগতেছে। তো আপনার বাচ্চাকে স্টুডেন্ট না বানিয়ে আপনি নিজেই স্টুডেন্ট হয়ে যান। আপনি নিজেই স্টুডেন্ট হলে যে সুবিধাগুলো পাবেন সেটা একটু খোলাসা করে, সেটা হচ্ছে যে জাস্ট এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে ফান্ডটি আপনি স্কুলিং ভিসার জন্য দেখাতে হতো, সেই ফান্ড আপনি স্টুডেন্ট হলেও সেই পরিমাণ ফান্ডই দেখালেই হবে। এবং এক্ষেত্রে দেখা গেল যে আপনার এখানে মেজর চ্যালেঞ্জ হচ্ছে আইএলটিএসটা কমপ্লিট করা। তো আইএলটিএসে কত পেতে হবে? অবশ্যই আপনার মাস্টার্স প্রোগ্রামে আসতে হলে 6.5, নো ব্যান্ড লেস দেন 6, অর্থাৎ কোনো ব্যান্ডে 6 পাওয়ার নিচে পাওয়া যাবে না। সেক্ষেত্রে সেটার অ্যাপ্লিকেন্ট আপনি হতে পারেন, আপনার স্পাউস হতে পারে আপনার স্পাউস মেল অর ফিমেল, এনিথিং এলস। তো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কী হবে? আপনি স্টুডেন্ট হলে আপনার স্পাউস একই সাথে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে আপনার সাথে, এবং আপনার চিলড্রেন যারা রয়েছে তারা এবার আপনার সাথে ভিজিটর হিসেবে আসবে। তারাও স্টাডি পারমিটের জন্য আসতে পারে, কিন্তু আপাতত আপনি ধরে রাখেন যে তাদেরকে আপনি ভিজিটর হিসেবে সাথে আনলেন। তো আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার ওয়াইফ যেহেতু ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছে, আপনার চিলড্রেন আপনার সাথে ভিজিটর হিসেবে আসতে আসছে, অথবা সে আপনার রেফারেন্সে এখানে মাইনর হিসেবে আপনার অ্যাপ্লিকেশনের অধীনে সে এখানে আপনার এখানে ভিজিটর হিসেবে স্টুডেন্ট হিসেবে আবেদন করতে পারে। তো এইভাবে যদি আপনারা এই প্রসেসগুলো করেন, তাহলে আপনি কানাডাতে আসলেন
আপনি স্টুডেন্ট, আপনার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এবং আপনার চিলড্রেন ভিজিটর অথবা মাইনর স্টুডেন্ট হিসেবে আসলো। আসার পরে আপনি আপনার স্পাউস তো ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকতেছেই। এখানে আসলে যেটা হবে যে আপনি 1 বছরের একটি কোর্স যখন করবেন, এখন তো মাস্টার্স কোর্স 1 বছর করলে 3 বছরের যে ওপেন ওয়ার্ক পারমিটের সুবিধা দেওয়া হয়েছে। তো পুরো ডিউরেশনে আপনার মাইনর চিলড্রেনরা ফ্রি অফ কস্টে পড়াশোনা করবে। কানাডাতে এখানে 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা ফ্রি এবং 18 মাস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, 18 মাস পরে কানাডার বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিটগুলো আপনার ফুল ফ্যামিলি পাবেন। এখানে আপনার বাচ্চাদের জন্য বেনিফিট পাবেন, আপনার ইনকাম লেভেলের জন্য আপনি বেনিফিটগুলো পাবেন। বিশেষ করে বাচ্চাদের বেনিফিটগুলো তো অবশ্যই, অর্থাৎ বাচ্চারা যেমন হচ্ছে আপনার এখানে ফ্রি অফ কস্টে পড়াশোনা করবে, পাশাপাশি উল্টো তারা এখানে গভর্নমেন্ট থেকে যে অ্যানুয়াল যে একটি ভাতা পাওয়া যায়, যে একটা ফি পাওয়া যায় $7,500 পর্যন্ত অ্যানুয়ালি, সেই ফিটা কিন্তু আপনারা কনজিউম করতে পারবেন। তো এক্ষেত্রে জাস্ট আমি বিষয়টি রিভার্স করে দিলাম আপনাদেরকে, যাতে করে আপনারা প্রবলেমে না পড়েন। এবার দেখা গেল যে না ভাই, আমার পক্ষে স্টুডেন্ট হিসেবে যাওয়া সম্ভব না, আমি আইএলটিএসে কোনোভাবেই 6.5 উঠাইতে পারি না বা 6 উঠাইতে পারি না, যার কারণে আমার জন্য স্টুডেন্ট ভিসাতে আসা সম্ভব না। তাহলে আমি এবার বলবো যে আপনি আপনার স্টুডেন্ট, আপনার বাচ্চাকে ভর্তি করার আগে আপনি নিজে আগে ভিজিটর ভিসায় কানাডায় আসুন। কারণ আপনি তো বাচ্চাকে নিয়ে যখন কানাডাতে আসবেন, ফাইনালি সেই মাইনর চিলড্রেন হিসেবে, অর্থাৎ এখানে স্কুলিং ভিসায় আসলো, আপনাকে তো জব খুঁজতে হবে। তো আপনি ভিজিটর ভিসায় কানাডায় আসুন, এসে জব খুঁজুন। যদি আপনার জব ম্যানেজ হয় তাহলে সব ঠিকঠাক করুন, করে আপনার দেশে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন। আপনার ওয়ার্ক পারমিটে যখন আপনি পেয়ে যাচ্ছেন, সেই ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসুন। কানাডায় এসে তখন আপনি আবেদন করুন আপনার বাচ্চাদের জন্য, যে হ্যাঁ আমি কানাডাতে জব করতেছি, এবার আমি আমার ফ্যামিলিকে আনতে চাই। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিজিটর ভিসা আবেদন করতে পারে এবং আপনার স্পাউস সেক্ষেত্রে আপনার একই সাথে ওয়ার্ক পারমিটের জন্য আপনি যখন আবেদন করবেন তখন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে। তো চিলড্রেনরা ভিজিটর হিসেবে আবেদন করতে পারে। তো এখানে এই 2টি ওয়েতে আপনি যদি ফলো করেন, তাহলে আপনার সকল ধরনের হ্যারাসমেন্টগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে স্কুলিং ভিসার যে ফাঁদ, সেখান থেকে আপনার বাঁচতে পারবেন। কারণ আপনি স্কুলিং ভিসা নিয়ে আসলেন, আসার পরে 1 বছর 2 বছর পরে আপনাকে যদি আবার আপনার দেশে ফেরত যেতে হয়, তাহলে সামাজিকভাবে আপনি অনেক হেনস্থার শিকার হবেন। হয়তো বা রিফিউজি ক্লেমের কথা চিন্তা করবেন, আপনার দেশে কষ্ট অর্জিত সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য সবগুলো নষ্ট হয়ে যাবে। কারণ একবার আপনি ওখানে যদি রিফিউজি ক্লেম করেন, আটকে যান, তাহলে তো আপনার দেশে আপনি সহজে ফিরে আসতে পারবেন না। তো কেউ যদি এইভাবে ঘটিবাটি সব কিছু নিয়ে যদি যান, তার জন্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু ইউজুয়ালি যারা কমন সেন্স খাটিয়ে বা হ্যাঁ, এখানে যে ফ্যাসিলিটিসগুলো কনজিউম করতে চান, তাদের জন্য এই বিষয়টিকে এভাবে আমলে নিতে হবে, এই বিষয়গুলোকে এভাবে চিন্তাভাবনা করতে হবে। তো আজকে অগোছালো অনেক কথা বললাম, কিন্তু আপনারা যদি এই বিষয়গুলোকে ক্যাচ করতে পারেন, আশা করছি স্কুলিং ভিসার যে নেগেটিভ যে সাইডগুলো, সেই বিষয়গুলোকে যদি অনুধাবন করতে পারেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। বিভিন্ন কোম্পানির চটকদার বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে আপনি জাস্ট খুশিতে গদগদ হয়ে অ্যাপ্লাই করলেন, করে 2 বছর 1 বছর পরে আপনি যদি ফ্রাস্ট্রেশনে ভোগেন, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে খারাপ একটা ইস্যু হবে। সে ধরনের কিছু যাতে না হয়, এটাই আমাদের প্রত্যাশা। এই কারণেই মূলত আপনাদেরকে এই গাইডলাইনটি দেয়া। আশা করছি আপনারা প্রতারিত হবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।